আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। বাংলাদেশের বিভিন্ন জেলায় নানা নির্বাচনী এলাকার সীমানা নিয়ে যে বিরোধ, সেই বিরোধের পরিপ্রেক্ষিতে ইসির যে গেজেট, এই গেজেট নিয়ে বেশ কয়েকটি নির্বাচনী এলাকায় অসন্তোষ চলছে। তবে গত 15ই সেপ্টেম্বর ফরিদপুরের ভাঙায় যে ঘটনাটি ঘটল, এটি অত্যন্ত অ্যালার্মিং। স্ট্রেইট মেইন স্ট্রিম মিডিয়ায় নিউজের শিরোনাম হয়েছে, ভাঙায় নির্বাচনী এলাকার সীমানা বিরোধ নিয়ে আন্দোলনে পরিপ্রেক্ষিতে একটা তাণ্ডব চলেছে সেখানে। এবং এই তাণ্ডবে ভাঙায় উপজেলা পরিষদের অন্তত 20টি কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, থানা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি হাইওয়ে থানা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইওয়ে থানার ক্ষতিগ্রস্ত হওয়ার পরিমাণটা অত্যন্ত বেশি। সেখানের ভারপ্রাপ্ত কর্মকর্তা যেটি বলেছেন, সেখানে অ্যাম্বুলেন্স সার্ভিস থাকে, আপনারা জানেন হাইওয়ে থানায়। সেখানে যে গাড়ি থাকে পেট্রোলের জন্য এবং একই সঙ্গে মোটরসাইকেল, এগুলো সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ভাঙা হাইওয়ে থানার কার্যক্রম একেবারেই মুখ থুবড়ে পড়েছে। আমার আলোচনার একটা জায়গা, মূল জায়গা এটি, আমি সেটি পরে আলোচনা করছি। তার আগে একটু নির্বাচনী সীমানা নিয়ে যে সংকট দেশে চলছে, এটি নিয়ে একটু সামান্য আলোকপাত করতে চাই। তবে আমরা লক্ষ্য করেছি দুটি জায়গায় আন্দোলন অত্যন্ত তীব্র, একটি ফরিদপুরের ভাঙা এবং আরেকটি বাগেরহাটে। এই দুটি মহাসড়ক কেন্দ্রিক জেলা বা নির্বাচনী এলাকা, এবং সেখানে বিশেষ করে ভাঙায় যে অবরোধটি চলেছে, তাতে 21 জেলার মানুষের যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে, অনেকটা বলা যায় মুখ থুবড়ে পড়েছে। ফলে এটা একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে, বিশেষ করে মহাসড়ক জুড়ে অবরোধ এবং হরতাল এটি যদি হয়। বাগেরহাটও একইভাবে সমগ্র জেলা জুড়ে আন্দোলন। সেখানে সরকারি অফিসগুলোতে দুই একটি স্পর্শকাতর ডিপার্টমেন্ট ছাড়া, পুলিশ, হসপিটাল, এরকম সব জায়গাতে তালা ঝুলেছে। এবং সেখানেও দেখা যাচ্ছে যে একটা বিস্তর এলাকার মানুষের সাথে এবং যান চলাচল একেবারেই বন্ধ, সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা বন্ধ, সেখানে জনজীবন একেবারে স্তম্ভিত হয়ে গেছে। ফলে এই দুইটি এলাকার আন্দোলন নিয়ে বিশেষ করে আমরা যারা দক্ষিণাঞ্চলে বসবাস করি, তারা নিশ্চয়ই এর প্রভাব আমাদের সকল জনগোষ্ঠীর উপরে পড়েছে। আমি ভাঙার বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। এখানে আলগি এবং হামিরদি দুটি ইউনিয়ন ভাঙা উপজেলা থেকে এই দুটোকে কেটে নিয়ে ফরিদপুর 2 আসন যেটি, সেটিকে সংযুক্ত করা হয়েছে। আর ভাঙা এটি মূলত ফরিদপুর 4 আসনের অন্তর্ভুক্ত। এই দুইটি ইউনিয়নকে পৃথক করার কেন প্রয়োজন হলো, এটি মানে সুস্পষ্ট জবাব যারা করেছে তারা হয়তো দিতে পারবে, তবে জনগণের কাছে এটি গ্রহণযোগ্য হয়নি। এমনকি ফরিদপুরের 4 আসনের সংশ্লিষ্ট যারা, তারা এটিকে যেমন এই দুটি ইউনিয়নকে তাদের মধ্যে রাখতে চাচ্ছেন, তেমনি করে ফরিদপুর 2 আসনের জনগোষ্ঠী বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দল বা সংশ্লিষ্ট প্রার্থীদের ওই দুইটি ইউনিয়ন যদি ভাঙার মধ্যে, ভাঙা উপজেলার সাথে সংশ্লিষ্ট থেকে ফরিদপুর 4-এর মধ্যে থাকে, তা নিয়ে তাদের কোনো আপত্তি আমরা দেখিনি। কিন্তু এমন একটি সহজ বিষয়কে এত জটিল করে তোলা হলো, এবং সেখানে যে আন্দোলনে সহিংসতার তীব্রতা আমরা দেখেছি, সেটি অ্যালার্মিং। এছাড়া বাগেরহাটে সকল রাজনৈতিক দল তারা ঐক্যবদ্ধ হয়েছে, এমনকি তারা এরকম আলটিমেটাম দিয়েছে, যদি এই সীমানা বিষয়ে সেখানে 4টে আসনকে কমিয়ে 3টি আসন করা হয়েছে, যেটি নিয়ে তীব্র অসন্তোষ, সেটি সঙ্গত কারণেই আছে। এবং সেখানে বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ কনসার্ন সকল রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে যদি এই তাদের দাবি না মানা হয়, অর্থাৎ নির্বাচনী আসন পূর্বের মতো 4টিতে ফিরিয়ে নিয়ে যাওয়া না হয়, তাহলে কোনো রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এটি এরকম দাবি অবশ্য কোনো জেলা থেকে এখন পর্যন্ত আসেনি, ফলে এটি একটি ভিন্ন ধরনের দাবি। এছাড়া এই সংকটগুলো আরও জটিল হয়েছে। যেমন আমি বলি, 1984 সালে মহকুমা থেকে বাগেরহাট যখন জেলা হয়, তখন থেকেই এখানে 4টি আসন। এখন যেটি বলা হচ্ছে যে জেলার আসন অনুপাতে জনসংখ্যা কম, তাই এখানে একটি আসন কমিয়ে 3টি আসন করা হয়েছে। কিন্তু এখানের অন্যান্য ভৌগোলিক বাস্তবতাও দেখার বিষয় ছিল। আমরা জানি যে টেকনিক্যাল কমিটিটি এই সীমানায় নির্ধারণে কাজ করেছে, তাদের মধ্যে ভূগোলবিদ ছিলেন, তাদের মধ্যে পরিসংখ্যানবিদ ছিলেন, তার মধ্যে মানচিত্রকর ছিলেন,
তার মধ্যে তথ্য প্রযুক্তিবিদ ছিলেন, এরকম 7জন এক্সপার্টকে নিয়ে এই কারিগরি কমিটি। তারা এটা বিবেচনা করেই এই সমস্ত সীমানা নির্ধারণ করেছেন। কিন্তু বাগেরহাটকে তারা এই কনসার্নে কেন নেননি যে বাগেরহাটের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে সুন্দরবনে স্বাভাবিকভাবেই জনবসতি কম, ফলে জেলার আয়তনের তুলনায় জনসংখ্যা যে কম সেটি তো ওখানকার একটি ভৌগোলিক বাস্তবতা। তাছাড়া কয়েকটি উপজেলা সমুদ্রের কাছাকাছি হওয়ায় সেটি দুর্যোগপ্রবণ এলাকা, ফলে সেখানেও জনবসতির একটা সংকট এসব কারণেও থাকতে পারে। আমরা দেখেছি ভাঙ্গায়ও একটা পরিবর্তিত অবস্থা। সেখানে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা তিনি এই প্রসঙ্গে জনগণের দাবির সাথে সমন্বয় রেখে এই 2টি ইউনিয়নকে ভাঙার অন্তর্ভুক্ত করে ফরিদপুর 4 আসনের মধ্যে রেখে নতুন এই বিষয়টি বিবেচনার জন্য তিনি ইসিকে চিঠি দিয়েছেন। যে চিঠিতে ইসিতে পৌঁছেছে বলে আমরা ইসি সচিব নিশ্চিত করেছেন। একই সঙ্গে দুটি এই যে বাগেরহাট জেলা এবং ফরিদপুর এটি নিয়ে হাইকোর্টে 2টি পৃথক রিট হয়েছে। সেই রিটের ফলাফলের জন্য নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে ইসি সচিব যথার্থই বলেছেন যে আমরা ফরিদপুর জেলা প্রশাসকের চিঠি পেয়েছি এবং যেহেতু হাইকোর্টে এটি রিট হয়েছে ফলে আমাদের হাইকোর্টের সিদ্ধান্তের প্রতিও আমাদের নজর রাখা জরুরি। কিন্তু এখানে একটু মজার জিনিস আছে, সেটি হলো বাংলাদেশের সংবিধানের 125 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনী এলাকার জন্য আসন বন্টন সম্পর্কিত যে কোনো আইনের বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, এরকম একটি বিষয় আছে। এবং এর একটি ফলো আপ সিদ্ধান্ত আমি আপনাদেরকে জানাই, সেটি হলো 2024 সালের নির্বাচনকে কেন্দ্র করে সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে নোয়াখালীতে একটি মামলায় আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তিনি ওই এলাকার একটি সংসদের সংসদ সদস্যও ছিলেন। সেই রিটটি কিন্তু এখন পর্যন্ত শুনানি হয়নি বা তার কোনো নিষ্পত্তি হয়নি। ফলে এই যে বাগেরহাট এবং ফরিদপুরের ক্ষতিগ্রস্ত বা সংক্ষুব্ধ জনগণ পক্ষ থেকে যে হাইকোর্টে রিটটি করা হয়েছে, এই রিটের ভাগ্য নির্ভর করে মূলত ইলেকশন কমিশনের সদিচ্ছার উপরে। ইলেকশন কমিশন যে রুলড জারি হলো গত 16 তারিখে ফরিদপুরের আসনটি নিয়ে, তারা যদি এটিকে কন্টেস্ট করে এবং এটা যদি কোনো কারণে সাসপেন্ড হয় এবং পরবর্তীতে এটা শুনানি নিয়ে যদি বিপক্ষে অবস্থান ইসি নেয়, তাহলে এর পরিণতি বাংলাদেশের সংবিধানের 125 অনুচ্ছেদ অনুযায়ী কি হতে পারে এটি আমরা নিশ্চিত না। একই সঙ্গে বলা বাহুল্য যে এই যে কথাটি আছে যে নির্বাচনী এলাকার জন্য আসন বন্টন সম্পর্কিত যে কোনো আইনের বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, আদালতে মামলা করা যাবে না, কিন্তু এই কথাটি নিয়েই তো একটি রিট হতে পারে। যে কোনো সংক্ষুব্ধ নাগরিক এটি নিয়েই একটি রিট করতে পারে। ফলে আইনের এই অনুচ্ছেদটি রিটযোগ্য কিনা সেটিও নিশ্চয়ই আইনজীবীরা ভাববে এবং সেভাবেই নিশ্চয়ই একটা সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য এটি খুব জরুরি বলে মনে করছি। এছাড়া নির্বাচন কমিশনের একজন আইনজীবী ছিলেন একসময় এবং সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক, তিনিও একটি কথা একটি মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, সাধারণত বড় কোনো আইনি ব্যত্যয় ছাড়া সীমানার গেজেট নিয়ে আদালতে প্রশ্ন তোলা যায় না। গেজেটের আগে উনি এবারের প্রসঙ্গে বলছেন, গেজেটের আগে আপত্তি শুনানি হয়েছে, শুনানির পর গেজেট চূড়ান্ত হয়েছে, এর বিরুদ্ধে সাধারণত আদালতে কোনো মামলা করা যায় না সংবিধান অনুযায়ী। কিন্তু বড় ধরনের ব্যত্যয় ঘটলে হয়তো আইনি প্রক্রিয়ায় যেতে পারে। এমনকি আলোচিত একজন নির্বাচনী কর্মকর্তা জেসমিন টুলি তিনিও শাহাদিন মালিকের বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি কথা বলেছেন, যে এটি আদালতে মামলা না করা গেলেও এটি হাইকোর্টে রিট করা যায়। আমি আবারও বলছি, এই রিটের ভবিষ্যৎ নির্ভর করে ইসির সদিচ্ছার উপরে। এখন আইন একটা বিষয়, জনগণের প্রয়োজন একটা বিষয়, সংবিধান একটা বিষয়, কিন্তু তার চেয়ে বড় করা হলো দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ইলেকশন কমিশনকে অবশ্যই এই পরিস্থিতির প্রেক্ষিতে তাদেরকে অনেকটাই সহনশীল, যুক্তিসঙ্গত এবং মানুষের দুর্ভোগ আইনশৃঙ্খলা পরিস্থিতি সামনের নির্বাচন নিয়ে কোনো নতুন করে কোনো জটিলতা তৈরি না হয় এই বিষয়গুলোকে মাথায় নিয়েই তাদের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং এই আইনি বিষয়টি তারা সরকারের সঙ্গে আলোচনা করে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সহজ সমাধানের পক্ষে যেতে হবে। তারা যদি কন্টেস্ট করেন এটি একটা জটিল পরিস্থিতি রূপ নেবে। আমরা এ প্রসঙ্গে আরও ছোট ছোট করে কয়েকটি কথা একটু বলে রাখি।
ভবিষ্যতের জন্য এই ভাবনাটা খুব জরুরি। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন 7 কোটি জনগণ, সেই জনগণের জন্য যদি 300 আসন প্রয়োগ, মানে এটি যদি সে সময়ের বাস্তবতায় সঠিক ছিল, তাহলে আজকে জনসংখ্যা তো প্রায় 2.5 গুণ অবস্থা। এই অবস্থায় 300 আসনে জাতীয় সংসদের প্রতিনিধিত্বের বিষয়টি নতুন করে ভাবার প্রয়োজন আছে। এবার আমি একটি মূল কথায় আসি, যেটি বলছিলাম যে ভাঙার এই তাণ্ডব নিয়ে এটা খুব অ্যালার্মিং, এবং আমি নিজে আতঙ্কিত এই কারণে যে রাজনৈতিক দলগুলোকে এগুলো ভাবার জন্য বলছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, সরকারকে, ইসিকে, সকলের সম্মিলিত ভাবনা এক্ষেত্রে জরুরি। এটি তাণ্ডবের দিকে কেন গেল? 21 জেলার যান এবং চলাচলে বিঘ্ন, মারাত্মক বিঘ্ন ঘটে টোটাল ব্যবস্থাকে মুখ থুবড়ে পড়ার মতো পরিস্থিতি কেন হলো? এবং এখানে দৃশ্যত এই অনুমান স্পষ্টভাবে করা যায়, ভাঙায় এই আন্দোলনের মধ্যে পতিত ফ্যাসিস্টদের শক্তিটা ব্যবহার হয়েছে বলে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। কারণ সেখানে আন্দোলনে যে তাণ্ডবটি হয়েছে, যে ভাঙচুরটি হয়েছে, যে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে, সেখানে এই পপুলার আন্দোলনের মধ্যে ফ্যাসিবাদী শক্তি নানা সময় ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে সুবিধা নিতে পারে, এ ধরনের আশঙ্কার কথা কিন্তু আমরা অনেকেই বেশ কিছুদিন ধরে বলে আসছি। আমার মনে হয় ভাঙায় সেটি ঘটে গেছে। এই ব্যাপারে ওইখানকার যারা প্রার্থী আছেন, রাজনৈতিক দল আছেন, তাদের যথেষ্ট সচেতন এবং সতর্ক হওয়া দরকার। একই সঙ্গে সারা বাংলাদেশে যে কোনো যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতেই কোনো কারণে আন্দোলন সংগ্রাম এর নামে যেন এই ধরনের সহিংস পরিস্থিতি তৈরি না হয়, নিয়ন্ত্রণের বাইরে যেন কিছু না হয়, তাহলেই আমি মনে করি ফ্যাসিবাদী শক্তির যে দোসররা বাংলাদেশে রয়ে গেছে, তারা নানা ছদ্মনামে এর মধ্যে ঢুকে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্র করতে পারে, নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি কার্যক্রম তাদের পরিকল্পনার মধ্যে থাকতে পারে। ফলে যারা আন্দোলন করছেন, নানা বিষয়ে আন্দোলন করছেন এই নির্বাচনী এলাকার সীমানা নিয়ে সহ, তারা এসব বিষয়ে ভবিষ্যতের জন্য সতর্ক থাকবেন। এই অনুরোধটুকু করেই শেষ করছি। আল্লাহ হাফেজ।